বাংলাদেশ প্রসঙ্গে জো বাইডেনের সাথে আমেরিকার এই যে নরেন্দ্র মোদীর যে আলোচনা, সেইটাকে আপনি কিভাবে দেখছেন? দুই পক্ষই একমত যে বাংলাদেশকে যে রাজনৈতিক যে একটা সংকট সেখানে বিরাজমান আছে এখন পর্যন্ত, সেই ক্ষেত্রে যাতে স্বাভাবিকীকরণ করা হয়। ভারত গত 2008 সালের পর থেকে যে নগ্ন হস্তক্ষেপের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংসের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে, এটা কিন্তু বাংলাদেশের জনগণ প্রত্যক্ষভাবে বুঝে। যে এই মুহূর্তে সেখানে নরমালাইজেশনের কথা বলছে, সেই মুহূর্তেও যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট যারা এতদিন চালিয়েছে, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা কিন্তু সেখানেই বসে আছেন। বাংলাদেশ যে কোনো দেশের কর্তৃত্ববাদী শাসন, স্বৈর শাসন যখনই আসে, সেটার ব্যাপারে যে কোনো দেশ যদি তাদের সাথে সম্পর্ক খুব কম হয়, সে তাদের উপরে চাপ সৃষ্টি করে, সেটা নিঃসন্দেহে ভালো। সিভিল সোসাইটির যে সমস্ত লোক আছে, আমাদের মিডিয়ার লোক আছে, একাডেমিয়ার লোক আছে, সকলকে নিয়ে একটা গ্র্যান্ড ন্যাশনাল ডিসকোর্সের ব্যবস্থা করতে হবে। নরেন্দ্র মোদী জো বাইডেনের সঙ্গে আলোচনা হয়েছে, বাংলাদেশ প্রসঙ্গে অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। এই বাংলাদেশ প্রসঙ্গে জো বাইডেনের সাথে আমেরিকার এই যে নরেন্দ্র মোদীর যে আলোচনা, সেইটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। দেখুন, বাংলাদেশ প্রসঙ্গে জো বাইডেন দক্ষিণ এশিয়ার একটা শক্তিশালী দেশ হিসাবে ভারত, আমেরিকা সহ বিভিন্ন যে আন্তর্জাতিক প্রভাবশালী দেশগুলো রয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে, যাদের বিভিন্ন স্বার্থ জড়িত আছে বাংলাদেশের সাথে, তাদের সাথে এখন আঞ্চলিক শক্তি হিসাবে ভারত বিভিন্ন পক্ষের সাথে কথা বলবেন তার নিজের স্বার্থে। এটা স্বাভাবিক। আমি এটাতে মনে করি যে সেই ক্ষেত্রে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, সেই ক্ষেত্রে দ্রুত স্বাভাবিকীকরণ, যেটা যে স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড যেন সচল হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টিম গভর্নমেন্ট যেটা রয়েছে, সেই গভর্নমেন্ট যাতে যেই জনগণের প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা নিয়ে গঠিত হয়েছে, সেই প্রত্যাশা পূরণে আন্তর্জাতিক যে সহযোগিতার প্রয়োজন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেই সহযোগিতা সম্ভবত সেটার উদ্দেশ্যে তিনি কথা বলেছেন। তার এক্স বার্তায় যেটা আমরা দেখেছি, তিনি শুধু বলেছেন যে বাংলাদেশের প্রসঙ্গে কথা হয়েছে, বাংলাদেশকে স্বাভাবিকীকরণ, যেটা যে নরমালাইজেশন যে প্রসেস, সেই ক্ষেত্রে দুই পক্ষই একমত যে বাংলাদেশকে যে রাজনৈতিক যে একটা সংকট সেখানে বিরাজমান আছে এখন পর্যন্ত, সেই ক্ষেত্রে যাতে স্বাভাবিকীকরণ করা হয়। আমি আমাদের ভিউয়ারদেরকে একটা কথা বলতে চাই এই ক্ষেত্রে, যে ভারত গত 2008 সালের পর থেকে যে নগ্ন হস্তক্ষেপের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংসের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে, এটা কিন্তু বাংলাদেশের জনগণ প্রত্যক্ষভাবে বুঝে। এবং বাংলাদেশের জনগণের মাঝে, প্রত্যেকটা মানুষের মাঝে সেই একটা ধারণা, ভারত বিরোধী ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে ভারত বলছে সেখানে সে যে এই মুহূর্তে সেখানে নরমালাইজেশনের কথা বলছে, সেই মুহূর্তেও যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট যারা এতদিন চালিয়েছে, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা কিন্তু সেখানেই বসে আছেন তার দোসররা। আমি মনে করি ভারত যেটা করেছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, তাতে খারাপের কিছু নাই। এখানে আমি একটি প্রশ্ন করতে চাই। আপনি একটু আগেই দু একটি শব্দ ব্যবহার করেছেন, শক্তিশালী, প্রভাবশালী দেশ দক্ষিণ এশিয়ার ভারত। এই কারণে কি এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে জো বাইডেন কথা বললেননি? বাংলাদেশ কম শক্তিশালী, দুর্বল, কম প্রভাবশালী দেশ, সে কারণে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ। এই দেশের সরকার আছে, সরকার যেমনই হোক, যে অবস্থাতেই থাকুক, প্রেসিডেন্ট জো বাইডেন তো এই দেশের কারো সাথে বা তার প্রশাসনের যে কেউ এই দেশের কারো সাথেই তো কথা বলতে পারতেন সরাসরি, ভারতের সাথে কেন? আমি একটা কথা আমাদের ভিউয়ারদেরকে স্মরণ করাইতে চাই যে বর্তমান ইন্টিম গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরেই
আমেরিকার পররাষ্ট্র দপ্তর থেকে এবং সারা পৃথিবীর ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বিশ্বের সমস্ত উন্নত দেশগুলোর পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী সরকারকে। যেটাই বলো না কেন, ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো আর তত্ত্বাবধায়ক বলা যাবে না যেহেতু অন্তর্বর্তীকালীন যে সরকার তাকে দিয়েছে। এবং আমেরিকার সাথে আমি মনে করি ডক্টর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের প্রতিনিয়তই যোগাযোগ রয়েছে এবং আমেরিকা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি, গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে একটা সহযোগী পার্টনার হিসেবে কাজ করতে চেয়েছে। সারা বিশ্বে গণতন্ত্রের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য আমেরিকা আপনার সবসময় সক্রিয় থাকে। আপনি জানেন যে মার্শাল বার্নিকট নামে একজন রাষ্ট্রদূত বাংলাদেশে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাথে যখন গণতন্ত্র নিয়ে, ভোটাধিকার নিয়ে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে, মানবাধিকার নিয়ে কথা বলতে গিয়েছিল, তখন তাকে রাজধানীতে আক্রমণ করেছিল এই গভর্নমেন্টের নেতৃবৃন্দ। ওই ঘটনার একটি মামলা হয়েছে আমরা দেখেছি, হ্যাঁ, ওই মার্শাল বার্নিকাটের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। সেই মামলায় 2 একজনকে গ্রেপ্তারও করা হয়েছে আমরা দেখেছি। আশা করছি সেই মামলার সুষ্ঠু তদন্ত হবে। মাহমুদ কারিম চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি আরেকজন অতিথি সৈয়দ মাহমুদুল্লাহকে, তাকে স্বাগত জানিয়ে রাখতে চাই। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি নিশ্চয়ই ভালো আছেন। যেটি জানতে চাইবো, দেখেন একটি কনটেক্সট আপনাকে দিয়ে রাখি। আপনার মনে আছে নিশ্চয়ই যে গত নির্বাচনের আগে, গত বাংলাদেশের যে নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন, সে তার আগে আমেরিকা থেকে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা, ভিসা রেস্ট্রিকশন ইত্যাদি আসছিল, বিভিন্ন ধরনের বার্তা আসছিল এবং নিষেধাজ্ঞা দেওয়াও হয়েছিল সাবেক বর্তমান পুলিশ কর্মকর্তাদের উপরে। কিন্তু এরপরই আমরা দেখলাম যে বাংলাদেশের সঙ্গে সরাসরি যে ধরনের ডিলিংসের মধ্যে ছিল সেখান থেকে সরে গেল, বাইডেন প্রশাসনের পক্ষ থেকে সরে যাওয়া হলো। ভারত বিষয়টা এই সামনে এলো, ভারতের সাথে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যোগাযোগ শুরু করলো। তা প্রকাশ্যেই বলেছে এমনকি যে ভারতের সমর্থন আছে আওয়ামী লীগ সরকারের প্রতি। এই অবস্থায় আমরা দেখলাম যে, আপনি নিশ্চয়ই জেনেছেন যে জো বাইডেন কথা বলেছেন নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে। এইটা আপনি কিভাবে দেখছেন? যে প্রশ্নটি আমি মোহাম্মদ করিমকেও করেছিলাম, করিম চৌধুরীকেও করেছিলাম, আপনাকেও করলাম। আপনাকে ধন্যবাদ। নরেন্দ্র মোদী নিজে কল করেছিলেন না বাইডেন তাকে করেছে, এটা আমাদেরকে জানতে হবে। নরেন্দ্র মোদী কল করেছেন, আমার যদ্দূর ইনফরমেশন, আই মে বি রং, বাট আমার ইনফরমেশন বাইডেন কল করেননি, নরেন্দ্র মোদী, ইনিশিয়েটিভটা নরেন্দ্র মোদী। এবং সেটা উনি রিসেন্টলি ইউক্রেনে গেছেন। তো ইউক্রেনে এক ধরনের মানে ওখানকার শান্তির জন্য, ওখানে যুদ্ধবিরতি, এইসব ব্যাপার নিয়ে তিনি কথাবার্তা বলেছেন। এবং তিনি কিছুটা মধ্যস্থতা না হলেও 2 পক্ষের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান ব্যাপারে অবস্থান তুলে ধরার ভারতের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন। ফলে ইনিশিয়েটিভটা তার পক্ষ থেকে হয়েছে এবং তিনি অন্যান্য কথার ফাঁকে বাংলাদেশ প্রসঙ্গ উল্লেখ করেছেন। হয়তো এটাও একটা পারপাস যে বাংলাদেশ প্রসঙ্গ তিনি উত্থাপন করতে চেয়েছিলেন বললে ওইটা নিয়ে, কিন্তু ওইটা নিয়ে মানে প্রথমে উনি বাংলাদেশ প্রসঙ্গ কথা বলেন, এই একটি ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যে নিঃসন্দেহে ভারত একটা রিজিওনাল সুপার পাওয়ার, ভারতের সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রয়োজন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ভারতকে প্রধানত মুখ্য করে যে কোয়াড তৈরি হয়েছে চীনকে কন্টেইন করার জন্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান এবং ভারত মিলে, সেটার মানে প্রধান ফার্স্ট পাওয়ার হচ্ছে ভারত। ফলে ভারতকে যুক্তরাষ্ট্রের দরকার তাদের। এর মানে এই না যে ভারতের সাথে বাহ্যিকভাবে অনেক ব্যাপারে মানে তারা মানে বাহ্যিক বা মানে এমনকি চীনের ব্যাপারে অন্তর্নিহিত তাদের যোগসূত্র থাকলেও, সম্পর্ক থাকলেও, সব ব্যাপারে তারা সবসময় ভারতের কথাই মেনে নেবে। বাহ্যিকভাবে হয়তো বাংলাদেশের ব্যাপারে মেনে নিয়েছে, অভ্যন্তরীণ ব্যাপারে হয়তো তারা মেনে নিয়ে। আর যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ব্যাপারে তো আমি যুক্তরাষ্ট্রে থাকি দীর্ঘদিন, তার আগেও তো আমি 59 সাল থেকে সাংবাদিকতা শুরু করেছি। তো এই আমাদের এই যে ইজিপ্ট আছে, ইজিপ্টের সিসি সাহেব, তিনি তাহরির স্কোয়ারে তার সৈন্যবাহিনীকে দিয়ে আপনার প্রাক্তন ইলেক্টেড প্রেসিডেন্ট মোরসির সমর্থকদের
1250 লোককে 3.5 ঘন্টায় খুন করিয়েছেন তার মিলিটারি এবং পুলিশ বাহিনী দিয়ে। সেখানে সেই ব্যক্তি পরপর 3টা ফার্স্ট নির্বাচন করে ক্ষমতা আসছে। সেখানে গণতন্ত্রের কথা তারা বলছেন। ইসরায়েলের কথা বাদ দেন, ইসরায়েল পশ্চিমারা, ইসরায়েল এভরিথিং নাও। তারপর হচ্ছে বেলুচিস্তানে গত 40 বছরে কমপক্ষে 1 লক্ষ লোক গুম খুন হয়েছে। ওইখানে এখনো পর্যন্ত নারকীয় হত্যাকাণ্ড এবং গুমের ঘটনা চলছে। সেটাও গণতন্ত্রের হিসাবে নেই। পাকিস্তানের সিকিউরিটি ফোর্সেসের কারো উপরে এই পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা দেয়নি। ফলে নিষেধাজ্ঞার দুটো দিক আছে। একটা হচ্ছে মানবিক দিক থেকে যদি দেওয়া হয়, নিঃসন্দেহে আমি মনে করব মানে যে কোনো দেশে, বাংলাদেশ যে কোনো দেশে কর্তৃত্ববাদী শাসন, স্বৈর শাসন যখনই আসে, সেটার ব্যাপারে যে কোনো দেশ যদি তাদের সাথে মানে সম্পর্ক খুব কমায়, সে তাদের উপরে চাপ সৃষ্টি করে, সেটা নিঃসন্দেহে ভালো। কিন্তু এটা সিলেক্টিভ, এটা হচ্ছে তাদের রাষ্ট্রীয় নীতির প্রেক্ষিতে তারা এটা করে। তো বাংলাদেশের ক্ষেত্রে করেছে, অন্য দেশের ক্ষেত্রে করেছে। যাই হোক, এটা ওভারঅল বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে এবং ডক্টর ইউনূস গতকালকে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেটাতে তিনি সব উল্লেখযোগ্য কথাবার্তা বলেছেন। একটা রোড ম্যাপের কথা তিনি বলেছেন। তিনি আবার বলেছেন আমরা কতদিন ক্ষমতা থাকবো সেটা আপনারা ডিসাইড করবেন, নির্বাচন কখন হবে সেটা রাজনৈতিক প্রক্রিয়া। এই রাজনৈতিক প্রক্রিয়া আবার কিভাবে, কোন রাজনীতি যেহেতু এই মুহূর্তে নেই, রাজনৈতিক দলগুলি নেই, একটা সংসদ ছিল না, বলতে গেলে একদলীয় সংসদ ছিল। ফলে সংসদীয় দল এখন ক্ষমতাসীন যে দল ছিল সে তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। তো তাদের অবস্থা বাদ। এখন কোন ভিত্তিতে রাজনৈতিক দল হলে, এখানে একটা যেটা ব্যবস্থা করতে হবে, রাজনৈতিক দলগুলো সহ আমাদের সিভিল সোসাইটির যে সমস্ত লোক আছে, আমাদের মিডিয়ার লোক আছে, একাডেমিয়ার লোক আছে, সকলকে নিয়ে একটা গ্র্যান্ড মানে ন্যাশনাল ডিসকোর্সের ব্যবস্থা করতে হবে। তো এইটা না করে খালি রাজনৈতিক দলের কিছু লোককে ডেকে না হলো, এবং প্রধান 2-3টা রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি এবং মানে জাতীয় পার্টি তো ছোট্ট একটুখানি দল, এতদিন আওয়ামী লীগের লেজুর ভিত্তি করেছে, হঠাৎ তারা বিপ্লবী হয়ে গেছেন। যাই হোক, আর জামাত ইসলামী, বিএনপি আর জামাত ইসলামী, এই দুটো দলকে ডাকলেই সমস্ত দলকে ডাকা হবে না, দেশের সব দল প্রতিনিধিত্ব করবে না। ফলে এইটার ব্যাপারে একটা আমাদের দেখতে হবে তিনি কিভাবে অগ্রসর হন। আর নির্বাচনী ব্যবস্থাকে একটা অনেক ধরনের দাবি উঠছে, সেটা তিনি কিভাবে হ্যান্ডেল করেন। নতুন করে সংসদ আবার করা, আবার নতুন সংবিধান করা, সেটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেটার কোনো ম্যান্ডেট নেই তাদের। ফলে সেটা করতে যাওয়া তাদের জন্য ঠিক হবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।